আজকের গল্প বিমল মুখার্জির লেখা দু চাকায় দুনিয়া। আজ থেকে ঠিক 52 বছর আগে মা বাবা ভাই বোন আত্মীয় বন্ধু ও ঘরবাড়ি ছেড়ে আরামহীন অনিশ্চিতের পথে বেরিয়ে পড়েছিলাম অজানাকে জানার ও অচেনাকে চেনার জন্য। সারা পৃথিবী ঘোরবার স্বপ্ন, যা ছেলেবেলায় ভূগোল পড়বার সঙ্গে সঙ্গে নেশার মতো আমাকে আঁকড়ে ধরেছিল, 1926 সালের 12ই ডিসেম্বর তার বাস্তব রূপ নেওয়ার পথের প্রথম পদক্ষেপ শুরু হলো। আমার বয়স তখন 23, সঙ্গে 3 বন্ধু, অশোক মুখার্জি, আনন্দ মুখার্জি ও মনীন্দ্র ঘোষ। অশোক মুখার্জি আমাদের দলের নেতা, সাইকেল 4খানা আমাদের বাহন। যাত্রা শুরু হলো কলকাতার টাউন হল থেকে। মহা আড়ম্বরে বিরাট এক জনসভার ব্যবস্থা হয়েছিল। প্রথম ভারতীয় দল ভূপর্যটক হয়ে পথে বেরোবে, এই খবরটা বাঙালির মনে সেদিন এক বিপুল উদ্দীপনা ও উৎসাহের সৃষ্টি করেছিল। টাউন হলের বাইরে এসে দেখি সামনে বিরাট জনসমুদ্র। রাত 9টার সময় পৌঁছলাম চন্দননগরে। পরদিন বর্ধমান যাবার কথা ঠিক হলো। 12টার সময় আবার শুরু হলো জিটি রোড ধরে বর্ধমানের দিকে এগোনো। 1926 সালে জিটি রোড অনেক চওড়া ছিল, মোরাম দিয়ে বাঁধানো রাস্তা, দুধারে বড় বড় গাছের ছায়া সারা দিন থাকতো। গাছের নিচ দিয়ে গরুর গাড়ির সার দুদিকে চলতো। কচিত কখনো একটা মোটর গাড়ি দেখেছি, ট্রাকে মাল বহনের রীতি তখনও হয়নি। সর্বত্র আদর আপ্যায়নের ভিতর দিয়ে আমরা এগিয়ে চলেছি। মোগল সাম্রাজ্য কায়েমি হওয়ার আগে পাঠান বীর শেরশাহ কলকাতা থেকে পেশোয়ার পর্যন্ত 1500 মাইল লম্বা এক চওড়া রাস্তা, গ্র্যান্ড ট্রাঙ্ক রোড বা জিটি রোড তৈরি করেছিলেন। অফুরন্ত ফলের গাছ তার দুধারে লাগানো। প্রত্যেক 10 মাইল অন্তর একটা পাকা কুয়ো বা ইঁদারা সংলগ্ন পান্থশালা। 50 বছর আগে পশ্চিমবঙ্গের জিটি রোডের পাশে যে কুয়ো ছিল, আমরা তার সুগভীর ঠান্ডা জল খেয়ে আনন্দ লাভ করেছি। আমরা জিটি রোড ছেড়ে রাঁচির পথ ধরলাম। অশোক ও আনন্দ সম্পর্কে জ্যাঠতুতো খুড়তুতো ভাই। ওদের আত্মীয় স্বজনের কাছে বিদায় নেওয়া উদ্দেশ্য ছিল। রাঁচি ছেড়ে আমরা আবার জিটি রোডের দিকে এগোলাম, পালামৌ জঙ্গলের ভিতর দিয়ে। এদিকে কম লোক চলে, গাড়ি তো নেই। খয়ের গাছ মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে। এমন একটা ছোট বড় জন্তু জানোয়ার ছিল না যাদের এই জঙ্গলে দেখা যেত না। বাঘ, হরিণ, নীলগাই আশেপাশেই ঘুরত। সব মিলিয়ে জঙ্গলটা অপূর্ব সুন্দর দেখাতো। রাত্রে ক্লান্ত হয়ে একটা ইন্সপেকশন বাংলোতে উঠলাম। সন্ধ্যা হওয়ার আগেই চৌকিদার তার বাড়িতে চলে গিয়েছিল। দোর খুলে ভিতরে ঢুকতে খুব বেগ পেতে হয়নি। আমাদের সঙ্গে অ্যাসিটিলিন আলো ছিল, তার সাহায্যে একটা ঘর সাফ করে নিয়ে আমাদের সঙ্গে যা খাবার ছিল তা শেষ করে শুয়ে পড়লাম। ঘরের সামনে যে উঠোন ছিল, গভীর রাত্রে সেখানে এক ব্যাঘ্র মহাশয় আমাদের সঙ্গে আলাপ করতে এসেছিলেন। আমরা দরজা ও জানালা একটু মজবুত করে আটকে 4 জন চারদিকে পিস্তল হাতে দাঁড়িয়ে থাকলাম। বাঘ বাড়িটা প্রদক্ষিণ করলো। কখনো কখনো দেয়ালের ওপারে জানোয়ার আর এপারে আমরা। জানলার মধ্যে কোথাও ফাঁক খুঁজছিল বোধহয়, আঁচড়ের শব্দে তাই মনে হলো। একটু জোরে ধাক্কা মারলেই জানলার খিল শুদ্ধ উড়ে যেত। সৌভাগ্যক্রমে বাঘের সেরকম মতিগতি ছিল না। তবু একবার জানলার কাছে বাঘ আসামাত্র অশোক 0.45 পিস্তল থেকে একটা গুলি ছুঁড়ল। কি সাংঘাতিক আওয়াজ! বাঘের কানে তালা লাগাবার মতো শব্দ। বাকি রাতটুকু আর আমাদের জ্বালাতন না করে বাঘ উঠোন দিয়ে জঙ্গলের দিকে চলে গেল। চাঁদনি রাতের আলোতে দেখলাম বাঘের পুরুষ্ঠু দেহটা। আওয়াজে ভয় পেয়ে সেখান থেকে সরে পড়াই শ্রেয় মনে হয়েছিল। তবু আমাদের কারো ঘুম ছিল না। ভোরবেলায় চৌকিদার এসে হাজির। প্রথমেই জিজ্ঞেস করলো, বাঘটার গুলি লেগেছে? আমরা ভয় পাওয়াবার জন্য আওয়াজ করেছিলাম শুনে বলল, বাঘটা রোজ রাতে বাংলোয় বেড়াতে আসে। দিনের বেলায় আমি যখন দেখেছি তখন আমার হাতে মাত্র একটা লাঠি। মানুষ খেকো নয় বোধহয়, খাবারের খোঁজেই টহল দিয়ে যায়। আমরা চা খেয়ে রওনা হলাম জঙ্গলের পথ ধরে, যতক্ষণ না আবার জিটি রোডে এসে পড়লাম। বিহারের চওড়া রাস্তার দুপাশে ধান ও গম কাটা তখন হয়ে গিয়েছে। এই সময় কি পরিমাণ ব্ল্যাক বাক ও স্পটেড ডিয়ার দলে দলে দুধারে দেখা যেত! আজকের দিনে তা গল্প কথা বলে মনে হবে। সারস পাখিরা মাঠের ওপর খাবার খুঁজে খেত। এক একটা গাছ ভর্তি ফ্লেমিঙ্গো, কখনো কখনো হেরন পাখিও দেখা যেত।
সারাটা রাস্তা জুড়ে অগণিত ঘুঘু দেখা যেত। তার কারণ গরুর গাড়ি ভর্তি চাল ডাল গম নিয়ে যাওয়ার সময় ফুটো থলে দিয়ে বাইরে কিছু পড়তো। এইরকম পশু পাখি সারা জিটি রোডে দেখতাম। উত্তরপ্রদেশে ময়ূর দেখেছি যেখানে সেখানে, কেউ তাদের মারতো না, এত সুন্দর জীব বলে। আখের ক্ষেতের আশেপাশে মস্ত বড় নীলগাই ও ময়ূর হরিণও অনেক দেখেছি।